হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বনফুলের লেখা আলোবাবু গল্পটি মানেসহ বুঝিয়ে পড়াবো। তোমাদের অনেক সহজ মনে হবে এই ভিডিওটা দেখার পর। তার আগে আমি জানাবো তোমাদের আমি কিছু লিখে এনেছি। এই তথ্যগুলি তোমরাও তোমাদের কপিতে লিখে নাও। কি লিখেছি? আলোবাবু। এই গল্পটি কে লিখেছেন? বনফুল। অবশ্যই মনে রাখবে, শর্ট প্রশ্নতে দিয়ে থাকে। বনফুলের আসল নাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়। এটাও কিন্তু মনে রাখবে। কোন গ্রন্থ থেকে আলোবাবু গল্পটি নেওয়া বলো তো? বনফুলের ছোট গল্প সংকলন থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই নোট করে নেবে, কারণ শর্ট প্রশ্ন এখান থেকে আসে। চলো এবার আমরা টেক্সটে চলে যাই, গল্পতে চলে যাই। সবাই তাকে আলোবাবু বলতো, কিন্তু তার আসল নাম আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পড়ার মতো, তার ওপর কালো গোঁফ দাড়ি, যুগ্ম ভ্রু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবুরি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। আমরা এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে পেলাম আলোবাবু সম্পর্কে। আলোবাবু কেমন দেখতে, তার পোশাক আশাক কেমন, তিনি কি পড়েন কি পড়েন না, তার আসল নাম আলো হলো। এখানটা তোমাদের বিস্তারিতভাবে কোনো ভেঙে বোঝানোর দরকার নেই, কারণ এখানটা তোমরা বুঝতে পারছো। এখানটা কিন্তু একটু আন্ডারলাইন করবে, কারণ বড় প্রশ্নে যখন আলোবাবুর চরিত্র দেবে তখন কিন্তু তোমরা এখানটায় লিখবে। আমি ভিডিও শেষে বলে দেব কীরকম প্রশ্ন হতে পারে। পরের লাইন দেখো। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। সাহায্য প্রার্থী অনেক আসে, অধিকাংশ লোকেই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলের। মনে মনে বিরক্ত হলাম, কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না। বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। তার বাঁ হাতে একটি ছোট থলি ছিল। তার ভেতর হাত ঢুকিয়ে তিনি একটি ছোট পাখির ছানা বার করলেন। একটা ছোড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটি নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে তার পায়ে লেগেছে। পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেরোচ্ছিল কি না একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার। তাহলে আলোবাবু যে মানুষটার কাছে এখন এসেছেন তিনি একজন ডাক্তার। আর কি জন্য এসেছেন? একটা ছোট্ট পাখির ছানা নিয়ে। যেই পাখির ছানাটাকে নিয়ে কিছু ছেলে বা একটা ছেলে টানাটানি করছিল, যার জন্য তার পায়ে চোট লেগেছে। সেই পাখির ছানাটাকে আলোবাবু কত আনা পয়সা দিয়ে কিনেছে সেটা তোমরা অবশ্যই দেখবে, এবং ছোট ছোট প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে খুঁটিয়ে পড়বে। টেক্সটটা খুঁটিয়ে পড়লে তোমাদের মানে বইয়ের দরকার নেই। 2 আনা পয়সা, বুঝেছ? তারপরে চলো, দেখলাম পাখির ছানাটিকে পায়ে সত্যই লেগেছিল। দেখলাম পাখির ছানাটিকে পায়ে সত্যই লেগেছিল। টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। কি লাগিয়ে দিয়েছিলেন? টিংচার আয়োডিন। এটা আন্ডারলাইন করবে। কি কি আন্ডারলাইন করতে হবে আমি তোমাদের জানিয়ে দেব। কি করবেন? এটাকে নিয়ে পুষবেন? না,
ভালো হলে ছেড়ে দেব। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার। ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেজন্য বিয়েও করিনি। কে বলছে বলো তো? আলোবাবু। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, এর আগে তো দেখিনি আপনাকে। কোথায় থাকেন? অবিনাশবাবুর বাড়িতে। দিন 7 হলো এসেছি। কোথায় থাকেন আলোবাবু একটু তোমরা আন্ডারলাইন করবে। আর একবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন। অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? তাহলে অবিনাশবাবু কি করেন, তার পেশা কি? তিনি একজন উকিল, সেটাও তোমরা আন্ডারলাইন করো। না, তেমন কিছু নয়, আমার এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধু শ্বশুর উনি। তাহলে অবিনাশবাবু আলোবাবুর সঙ্গে কি সম্পর্ক, সেটা তোমরা একটু খেয়াল করবে। আলোবাবুর দূর সম্পর্কের ভাগ্নি, তার বন্ধুর শ্বশুর উনি। বুঝতে পারলে? এটা একটা আন্ডারলাইন করবে। আর এগুলো ছোটো ছোটো যে প্রশ্নগুলো, সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। আলোবাবু পাখির ছানাটি নিয়ে চলে গেলেন। আলোবাবু তো চলে গেলেন। তারপরে দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। কে বলছেন? এটা কিন্তু ডাক্তারবাবু বলছেন। দেখলাম তিনি একটি দিশি কুকুরের বাচ্চার পরিচর্যা নিযুক্ত হয়ে আছেন। আমাকে দেখেই একমুখ হেসে বললেন, বিনুবাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। দুটো চোখে এতক্ষণ পিছুটি ফুর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। কে বলছে? আলোবাবু বলছে। তোমরা কিন্তু খেয়াল করবে কে কথাটা বলছে। হ্যাঁ, একবার করে ডাক্তারবাবু বলছেন, একবার করে আলোবাবু বলছেন। তা একটু তোমরা খেয়াল করবে, আমি তোমাদের বলেই দেবো। আর মন দিয়ে তোমরা, যেহেতু এবারে মাধ্যমিক দেবে, তাই তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে পড়ার চেষ্টা করবে। তোমরা এটা সিবিএসসি বোর্ডে যেহেতু দিয়ে থাকেন এই চ্যাপ্টারটা, তোমরা যেহেতু ইংলিশে পড়ে আসো অভ্যস্ত, তাই বাংলাটা পড়তে একটু কষ্ট হয়। কিন্তু কোনো ব্যাপার না, তোমরা যদি আমার চ্যানেল ফলো করো, আমি দেখবে তোমাদের বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি, এবং কিভাবে তোমরা পড়া মুখস্থ করবে, পড়ার কিছু টিপসও আমি দিয়ে থাকি। এছাড়াও জ্ঞানচক্ষু গল্প, আর অসুখী একজন কবিতা, আরও অভিষেক কবিতা, এসব কবিতাগুলো আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি এখনও না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে নেবে। আর তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় বেঙ্গলি সম্বন্ধে, অবশ্যই জানাবে। চলো এবারে নেক্সট দেখা যাক। কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন। ল্যাজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, বয়স 10 বছর। তাহলে তোমরা একটু খেয়াল করো বিনুকে। এটা তো বিনুর কুকুর, তাই বিনু হচ্ছে অবিনাশের ছেলে। তার বয়স কত? বিনু 10 বছর। অবশ্যই আন্ডারলাইন করবে তোমরা। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলোবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুতেই স্নেহের কাঙ্গাল বেচারা, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? হ্যাঁ, এক পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন আমার কাছে। দেখবেন তো যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। ওই কথাগুলো কিন্তু ডাক্তারবাবু আর অবিনাশবাবুর মধ্যে হচ্ছিল। এবারে দেখো নেক্সট। দিন কতক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজেই পড়েছিলুম। কোথায় কোথায় আলোবাবুর কথা উঠে পড়ল। সিভিল সার্জন বললে এখানকার হাসপাতালে ওকে প্রবেশনার ড্রেসার করে ঢুকিয়ে নিতে পারি, তবে 10 টাকার বেশি এখন পাবে না। পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। তাহলে আলোবাবুর একটা কাজের কিন্তু ব্যবস্থা হয়েছে। 10 টাকার বেশি মাইনে পাবে না, কিন্তু যদি পরীক্ষায় পাশ করতে পারে তাহলে টাকাটা বাড়বে।
আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরে কিন্তু চাকরিটি গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন। কি খবর? আমাকে দূর করে দিলে। কেন? একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না। সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বললে, ওই ওষুধটা দাও, তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে, প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিল। সে এক হৈ হৈ ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল। বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছ? আমি আর কি বলবো, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, আর ওর কথাতেই দিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। কি আর বলবো, সত্যই অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। তাহলে ডাক্তারখানা থেকে কেন তিনি বেরিয়ে গেলেন, কেন তাকে বার করা হলো, সেটা তোমরা তো খেয়াল করলেই। ওষুধ দিয়েছিল, কিন্তু সে জানতো না, আলোবাবু জানতো না যে সেটা কার্বলিক অ্যাসিড, যার জন্য সে অ্যাসিড ঢেলে দিলে তো মানে পুড়ে যাবে শরীরে। তারপরে দেখো নেক্সট, ওই অবিনাশবাবুর বাড়ি থেকেও কিন্তু আলোবাবুকে বিদায় নিতে হলো। কেন? শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারেন না। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং আরেক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। এই যে শিশুপুত্র, বিনুর বয়স আমরা পেলাম 10 বছর বয়স ছিল, এখানে তিনুর বয়স হচ্ছে 5 বছর বয়স, তাকে লেখাই আছে বইয়ের মধ্যে। তোমরা কিন্তু দেখবে একটু মন দিয়ে। এই তিনু হচ্ছে ছোট ছেলে, আর বড় হচ্ছে বিনু, আমরা একটু আগেই পেলাম যাকে। তাহলে অবিনাশবাবু 2 ছেলে ছিল। তাহলে কী জন্য তাকে অবিনাশবাবুর বাড়ি থেকে বের করে হলো না? ওই একবার কুকুরটার মুখে, একবার ধরো শিশুপুত্রের মুখে, 5 বছর বয়সে একটা শিশুর মুখে যদি ওইভাবে চুমু খাওয়া হয়, এবার কুকুরের মুখে একবার লাগছে, একবার ওর মুখে, তাহলে ধরো মানে বাচ্চাদের পক্ষে তো এটা সহ্য হবে না, না বাচ্চাদের তো এরকম করা উচিত নয় আর কি। তো সেটা ধরো আলোবাবু তো কোনো খেয়াল করেননি, তিনি জানতেন আর কি। তারপরে দেখো, অবশেষে আমি এই আশ্রয় দিলাম আলোবাবুকে। আমি বলতে কে বলো তো? তোমরা এতক্ষণ ধরে ভাববে যে কে বলছে এখানে, এটা হচ্ছে ডাক্তারবাবু। ডাক্তারবাবুই এতক্ষণ বলছিলেন কথাটা। একদিন সন্ধ্যের পর এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। আপনি গান বাজনা জানেন নাকি? কুণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। এককালে ডুগি তবলা বাজাতে পারতাম, দৈন্যের দায়ে সব বেচে দিতে হয়েছে। এখন হ্যাট বাজাই, বলাই বাহুল্য। খুব কৌতুক অনুভব করলাম। কৌতুক অর্থাৎ মজা। হ্যাট পেলেন কোত্থেকে? অনেক আগে সুতো পরতাম, সব গেছে, ওই হ্যাটটি আছে কেবল। কে বলছে বলো তো? আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পরে। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। কি হলো, ছুটছেন কেন? 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেল। তক্ষুনি ছুটলাম। আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দিই। আমাদের যেমন খাবার ঘড়ি তেমনই দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। তাহলে আলোবাবুর মানসিকতা কি পরিমাণে, কি বাচ্চাদের মতো বলতে পারো না, মানে অদ্ভুত একটা মানসিকতা নয়? পাগলও বলা যাবে না তাকে। সে এমন নয় যে কারো কথা বুঝতে পারবে না, এমনও নয়। তারপরে দেখো, তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলোবাবুর যে ঘড়ি আছে তা জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম।
দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গাটা খুললেন, তার ভেতর থেকে বার করলেন একটি ছোট টিনের বাক্স। বাক্সের ভেতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুটুলির মতন কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুটুলি বেরিয়ে পড়ল। সেটি খুললেন, বেরোলো রেশমি ন্যাকড়ার পুটুলি। সেটি খুলতেই বের হলো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়িটি। তাহলে একটা ঘড়ি সামান্য ছোট্ট, সেটা কেমনভাবে আলোবাবু রেখেছে সেটা তোমরা অবশ্যই লক্ষ্য করলে। 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙ্গুলের মতো রাখতেন তিনি সযত্নে। ঘড়িটি বার করে চাপটালি খেয়ে বসলেন। তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পুজো করছেন। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল। স্নেহের কাঙাল বেচারা, এই লাইনটা অবশ্যই তোমরা একটু আন্ডারলাইন করবে। জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও, সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধ হয় ঘড়িটির ওপর। সে এতটাই নিরীহ এবং এতটাই সব জিনিসকে ভালোবাসতে পারে, তা অন্য কিছু ভালোবাসার মতো তার কাছে কিচ্ছু নেই। এই ঘড়িটিকেই তাই এত আদর যত্ন। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখি আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছে। দুটো লাইনই বারবার গাইছে। কোন লাইন দুটো বারবার গাইছেন একটু আন্ডারলাইন করবে। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লাম অবাক হয়ে। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেলেন তিনি। আজ এত জোরে গান গাইছেন যে? এমনি। তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। আলোবাবু এখন পাগলা গারদে আছে। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। যে শেষ লাইনটা আন্ডারলাইন করবেন। খুব সুন্দর একটা গল্প, এখানেই শেষ। একটু বনফুলের নিয়ে দিয়ে দিয়েছেন। বনফুলের নিয়ে তিনি তার জন্ম 1899, মৃত্যু 1979-তে। বনফুলের আসল নাম, ছদ্মনাম যেটা, সেটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বললাম আমি, তার জন্ম হচ্ছে বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় তিনি 1915-তে তার লেখা প্রথম কবিতা কিন্তু মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে বিভিন্ন তিনি কবিতা লিখেছেন, আর এগুলো সেভাবে দরকার নেই। তো গল্পটি আশা করছি তোমরা প্রতিটা লাইনই ভালোভাবে বুঝেছো। আর এই গল্প ছাড়াও তোমাদের আরও অনেক রকম ভিডিও আমি দিয়েছি, আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আর কোনো রকম যদি সাহিত্য বিষয়ে অসুবিধা হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে। আমি তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। তোমাদের কোনো রকম অসুবিধা হলে আমি তোমাদের সাহায্য করতে রাজি আছি। তো চলো, আজকের ভিডিওটা আমার এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা ভালো থাকবে, সকলেই সুস্থ থাকবে।